ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজ আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন সমাধান করব। এবিটি এর প্রথম সেট। দেখো, একদম নির্ভুল ভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যার সাথে আলোচনা করব এবং সঠিক অ্যান্সার আমরা খুঁজে বের করব। খুব সুন্দর সুন্দর প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা একটু অভ্যেস করো। আশা করব প্রত্যেকটা প্রশ্ন এভাবে প্রত্যেকটা মডেল প্রশ্ন সমাধান করার পর পরীক্ষায় তোমরা 100% পুরো কমন পাবে। আর এমসিকিউতে প্রতিটা প্রশ্নই কমন থাকবে, 40 এর 40 তোমরা কমন পাবেই পাবে যদি খুব ভালো মতো অভ্যেস করো। চলো তাহলে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, মার্শাল পরিকল্পনা কবে কার্যকারী হয়? মার্শাল পরিকল্পনা কার্যকারী হয় 1947-এ। কেন? অনেকে তোমরা বলবে স্যার 1948-এও তো আমাদের বইয়ে আছে। একদমই 1948-এ আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা শুরু করা হয়েছিল, কিন্তু বিষয় হচ্ছে এর প্রস্তাব দেওয়া হয়েছিল 1947-এ এবং এখানে অপশন যেহেতু 1948 নেই, তাই আমরা অ্যান্সার করব 1947। এর পাশাপাশি যখন তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো তাহলে দেখবে এইচএস এর 2020-তে সেম একই প্রশ্ন এসেছিল, মার্শাল পরিকল্পনা কবে কার্যকারী হয়েছিল, এবং এর সঠিক অ্যান্সার দেওয়া হয়েছিল 1947। ফলত এখানে অপশন অনুযায়ী 1947 আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ওয়ার্স চুক্তি কার উদ্যোগে গঠন হয়? ওয়ার্স চুক্তি গঠন হয়েছিল সোভিয়েত ইউনিয়নের, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যখন একদিকে ন্যাটো জোট গঠন করা হয়েছিল, সেই ন্যাটো জোটের পাল্টা জোট হিসেবে এখানে ওয়ার্স চুক্তি গঠন করা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি, এই গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা হলেন ওয়াল্টার লিপম্যান, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওয়াল্টার লিপম্যান এই গ্রন্থের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রেক্ষাপট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, সমস্ত কিছু বিস্তারে তিনি আলোচনা করেছিলেন, তিনি ব্যাখ্যা করেছিলেন। ফলত এখানে দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি এই গ্রন্থের লেখক হবেন বা এই গ্রন্থের রচয়িতা হলেন ওয়াল্টার লিপম্যান। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্ন দেখো, ভারতের জোট নিরপেক্ষ নীতি, এখানে অপশন আছে স্থিতিশীল, গতিশীল, নেতিবাচক বা কোনোটিই নয়। এখানে অ্যান্সার হবে গতিশীল। কেন অ্যান্সার গতিশীল হবে? কারণ দেখো, জোট নিরপেক্ষ যে নীতিগুলো ছিল সেগুলো শান্তির জন্য ছিল, কোনো পক্ষের কিন্তু পক্ষপাতিত্ব না নিয়ে। ফলত শান্তির জন্য পরবর্তী সময় বিভিন্ন ধরনের নীতি গ্রহণ করতে হবে, বা হতে পারে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হতে পারে। তার জন্য এই নীতিগুলো ছিল সম্পূর্ণ গতিশীল প্রকৃতির। ফলত অ্যান্সার হবে অপশন বি, গতিশীল। পরের প্রশ্ন দেখো, আমরা কোন সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং সেটি হলো শান্তির পক্ষে। উক্তিটি কার? উক্তিটি হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী বা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন। এখানে কিন্তু স্তম্ভ মিলাতে হবে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। একটু তোমরা ভালো করে দেখো, এখানে বেশ কিছু রাষ্ট্রপ্রধানদের নাম দেওয়া হয়েছে, কোথাও প্রধানমন্ত্রী, কারো রাষ্ট্রপতি, কিংবা কোনো স্বাধীনতা সংগ্রামী। তো এই ব্যক্তিগুলোর সাথে সাইডে তাদের দেশ, কোন দেশের তিনি মহান হিসেবে পরিচিত ছিলেন, সেগুলোর সঙ্গে মিল করাতে হবে। অর্থাৎ অপশান এর সঙ্গে অপশান বির মিল করাতে হবে আমাদের। এখানে প্রথমেই দেখো জওহরলাল নেহেরু আছে। জওহরলাল নেহেরু কোন দেশের প্রধানমন্ত্রী ছিল? একদম তোমরা প্রত্যেকে জানো, আমরা ছোট থেকে শিখে এসেছি, তিনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে জওহরলাল নেহেরু হয়ে যাবে ভারত, অর্থাৎ এ হয়ে যাবে 3। তারপরে দেখো কে আছে? নাসের। নাসের কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন? নাসের ছিলেন মিশরের দ্বিতীয় রাষ্ট্রপতি, তাই জন্য এখানে বিয়েরটা অপশন হবে এ বা 1। তারপর দেখো নক্রুমা। নক্রুমা কে ছিলেন? নক্রুমা ছিলেন ঘানার একজন বিখ্যাত, একদিকে সাহিত্যিক বলতে পারো, একদিকে রাজনৈতিকবিদ বলতে পারো, আবার রাষ্ট্রপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তিনি দুটোই কিন্তু পদ তিনি নির্বাচিত হয়েছিলেন। ফলত নক্রুমা ছিলেন ঘানার রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী। এরপরে কে আছে? সুকর্ণ। সুকর্ণ কোন দেশে ছিলেন? সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়া। সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী। বোঝা গেল? তাহলে এই হিসেবে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতি, এখানে এ আছে অনাক্রমণ, বি আছে সমতা ও পারস্পরিক সহযোগিতা, সি আছে শান্তিপূর্ণ সহাবস্থান, এবং ডি কি আছে? দেখো অন্যান্য রাষ্ট্রগুলি হস্তক্ষেপ না করা। তাহলে বিষয়টা কি হচ্ছে? পঞ্চশীল নীতির যে বিষয়গুলো, সেখানে কোনগুলো ঠিক হচ্ছে এবং কোনগুলো ভুল, সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করো, পঞ্চশীল নীতি
অর্থনীতির কিন্তু বৈশিষ্ট্য হিসেবে এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রযোজ্য, ফলত এখানে অ্যান্সার হয়ে যাবে সবকটি ঠিক, অর্থাৎ অপশন ডি। পরের প্রশ্ন দেখো 8 নম্বরটা দেখো। 8 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, বেমানান খুঁজে বের করো। যেটা বেমানান, যেটা এখানে এদের সাথে মিলছে না, সেটাকে আলাদা করে শর্ট চিহ্নিত করতে হবে। তাহলে এখানে কি বলা হয়েছে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে ন্যাটোর জোটভুক্ত। তাহলে ন্যাটোর জোটভুক্ত যেই দেশগুলো, সেগুলোকে ছেড়ে বাকি যে দেশটা থাকবে সেটাই এখানে সঠিক অ্যান্সার হবে, ফলত এখানে অপশন এ রাশিয়া হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোন সম্মেলনে? আমরা যখন ইয়াল্টা সম্মেলন, ওয়াশিংটন সম্মেলন, মস্কো ঘোষণা এগুলো পরের পর পড়ছিলাম, সেখানে আমরা সান ফ্রান্সিসকো সম্মেলন পড়েছিলাম, যেখানে আমরা জেনেছি যে জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল। ফলত এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার বি, সান ফ্রান্সিসকো সম্মেলন। 10 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল। সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল নভেম্বর মাসের 3 তারিখ 1950 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল নভেম্বরের 3 তারিখ 1950। অ্যান্সার হবে অপশন এ। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা বলেছে, এখানে মোট সদস্য সংখ্যা হয়ে যাবে 15 জন। তোমরা ভালোভাবে জানো যে 10 জন হচ্ছে কি, 10 জন অস্থায়ী এবং 5 জন স্থায়ী সদস্য, সর্বমোট 15 জন সদস্য সংখ্যা আছে। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, এখানে অ্যান্সার হয়ে যাবে ট্রিগভিলি। অ্যান্সার কি হবে, ট্রিগভিলি। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, প্রতি বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ের ড্যাশ বিচারপতি অবসর গ্রহণ করেন। তাহলে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি অবসর গ্রহণ করেন কতক্ষণ, 1/3। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1/3। পরের প্রশ্ন দেখো, কি বলা হয়েছে, ইউনেস্কো, ইউনেস্কো, হু এগুলো কার সাথে সম্পর্কিত? ইউনেস্কো, ইউনেস্কো, হু এগুলো সবই কিন্তু ইউএনও, ইউএন এর সঙ্গে যুক্ত বা রাষ্ট্রসংঘের যুক্ত। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 14টা হবে অ্যান্সার ডি। পরের প্রশ্ন দেখো, 15 দাগের এক্স গঠনের মুখ্য উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অর্থ লেনদেনের হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণে সহযোগিতা করা। এক্স এর সদর দপ্তর হলো ওয়াশিংটনে। উপরোক্ত এক্স প্রতিষ্ঠানটি হলো, দেখো ওয়াশিংটনে তার সদর দপ্তর রয়েছে এবং তার মুখ্য উদ্দেশ্য কি ছিল, আন্তর্জাতিক অর্থ লেনদেনের হারে স্থিতিশীলতা বজায় রাখা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, IMF। পরের প্রশ্ন দেখো, বিবৃতি এবং কারণ সংক্রান্ত আলোচনা করতে হবে আমাদের। বিবৃতিতে কি দেওয়া হয়েছে, বিবৃতিতে বলা হয়েছে যে সদস্য রাষ্ট্রগুলির কাছ থেকে সামরিক বাহিনী সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী গঠিত হয়। একদম ঠিক, সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোনো বাহিনী নেই, সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোনো বাহিনী নেই, ফলত তারা যে কোনো রাষ্ট্রের কাছ থেকে, সদস্য যে রাষ্ট্রগুলো তাদের কাছ থেকে সামরিক বাহিনী নিয়ে সদস্যদের শান্তিপূর্ণ একটা বাহিনী গঠন করা হয়। কারণ কি, কারণ সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোনো বাহিনী নেই। একদম সঠিক। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এ এবং আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন দেখো, বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখানে অ্যান্সার হবে অপশন এ, ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। পরের প্রশ্ন দেখো, সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। সমসাময়িক বিশ্বে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে যে পুরো বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। তোমরা সবাই জানো অর্থ ছাড়া কোনো কিছুই হয় না, ফলত অর্থনৈতিক নিরাপত্তাটা পুরো বিশ্বের মধ্যে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। পরের প্রশ্ন, বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে, কারণটা কি? বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে, কারণ কি? কারণটি হলো অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটছে। চাপ বৃদ্ধি ঘটছে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। অর্থাৎ যে সকল অভিবাসন মানুষরা যারা এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছে, তো এই ফলে কি হচ্ছে, এর ফলে অর্থনৈতিক যে চাপ, রাষ্ট্রের উপর যে অর্থনৈতিক চাপ, সে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটছে, ফলত এখানে অ্যান্সার হবে অপশান ডি। পরের প্রশ্ন দেখো, আমি একটি সন্ত্রাসবাদী সংগঠন, দীর্ঘমেয়াদী সমস্যা জর্জরিত ইসরায়েলের অধীনতা থেকে প্যালেস্তাইনদের মুক্ত করতে আমার জন্ম হয়েছে, আমি কি?
এখানে অপশন হবে সি, সঠিক অ্যান্সার সি, হামস। এখানে সঠিক অ্যান্সার হবে হামস। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা 21 নম্বর প্রশ্ন কি আছে? 21 নম্বর প্রশ্নে বিভিন্ন ধরনের মানবীয় যে ব্যাধি আছে সেই ব্যাধি সংক্রান্ত বেশ কয়েকটা নাম আছে এবং সেটা কোন ধরনের ব্যাধি সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। এইডস, প্লেগ, কোভিড-19, ব্ল্যাক ডেথ, এই ধরনের রোগগুলো কি রোগ? এটা মহামারী, তারপর জলবাহিত, ভাইরাস, প্রাণী ঘটিত। এখানে অ্যান্সার দেখো, এখানে বেশ কিছু ডাউট আছে। এটা মহামারী এবং প্রাণী ঘটিতর মধ্যে আমার কোন একটা অ্যান্সার সঠিক বলে মনে হচ্ছে, তো এটা তোমাদের উপর ছাড়লাম, তোমরা নিজেরাই আলোচনা করে আমাকে কমেন্ট করে জানিও যে এখানে কোন অ্যান্সারটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে। পার্সোনালি আমার মনে হচ্ছে এর অ্যান্সার, সঠিক অ্যান্সার হওয়া চাই অপশন বি, মহামারী। কিন্তু তোমরাও নিজেদের মধ্যে আলোচনা করে দেখো যে এখানে সঠিক অ্যান্সার প্রাণী ঘটিত রোগ নাকি মহামারী কোনটা হতে পারে। তোমরাও আমাকে কমেন্ট করে জানিও, সেটাতে হয়তো আমারও বেশ কিছুটা সুবিধা হবে। পরের প্রশ্ন দেখো, 22 প্রশ্ন দেখো, বাহ্যিক নিরাপত্তার বিভিন্ন দিক। আচ্ছা বাহ্যিক নিরাপত্তার বিভিন্ন দিকগুলি হলো, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে প্রতিরোধের নীতি, প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য, জোট গঠনের নীতি। এখানে বাহ্যিক নিরাপত্তার দিক, তোমরা যদি বাহ্যিক নিরাপত্তাটা পড়েছো সেখানে তার দিকগুলি হিসেবে দেখবে এখানে 4টি দিক সম্পূর্ণ সঠিক দেওয়া আছে। ফলত এখানে অ্যান্সার সবগুলি ঠিক বা সবকটি ঠিক। অ্যান্সার হয়ে যাবে ডি, অ্যান্সার হবে ডি। 22 অ্যান্সার ডি। পরেরটা দেখো, আইপিসিসির সম্পূর্ণ নাম। আইপিসিসির সম্পূর্ণ রূপটি হলো অ্যান্সার সি, ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। পরের 24 প্রশ্ন দেখো, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এখানে অ্যান্সার হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা অনেকেই বলবে চক্রবর্তী রাজাগোপালাচারী। দেখো একটা জিনিস বলে দিই, এখানে প্রশ্নে কি বলা হয়েছে? ভারতের প্রথম গভর্নর জেনারেল। এখানে কিন্তু কোথাও বলা নেই যে ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন। তো এখানে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল যে দুটি রাজ্য, সেটি হলো একদম সহজ অ্যান্সার, সেটা হচ্ছে অপশন বি, পাঞ্জাব ও বাংলা। অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পাঞ্জাব ও বাংলা। দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল যে দুটি রাজ্য, সেটি হচ্ছে অপশন বি, সঠিক অ্যান্সার পাঞ্জাব ও বাংলা। পরের প্রশ্ন দেখো, জম্মু ও কাশ্মীরে পুনর্গঠন আইন তৈরি হয়েছিল কত সালে? জম্মু ও কাশ্মীরে পুনর্গঠন আইন তৈরি হয়েছিল 2019। জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন 2019 সালে। এই প্রশ্নটার আই মার্টিন তোমরা যারা প্রশ্ন বিচিত্রা ফলো করো দেখবে বরংবার দেওয়া আছে, ফলত তোমাদের কাছে এটা আশা করছি ভুল হবে না। 2019 জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন। পরের প্রশ্ন, স্বাধীনতার ঠিক পরেই ভারতের প্রধান সমস্যা রূপে দেখা দিয়েছিল। স্বাধীনতা যখন হয়, ভারত যখন স্বাধীনতা পায় 1947-এ, সেখানে যে কারণগুলি সব থেকে বেশি সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছিল, যে কারণগুলি প্রধান সমস্যা হিসেবে দেখিয়েছিল, সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা। উদ্বাস্তু সমস্যা। পরের প্রশ্ন দেখো, এখানে কি বলা হয়েছে? বেমানান খুঁজে বের করতে হবে। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সীমান্ত কমিশন। অপশান এ, সীমান্ত কমিশন। পরের প্রশ্ন দেখো, বিরোধী দল যেখানে নেই গণতন্ত্র সেখানে নেই, কথাটি কে বলেছিলেন? বিরোধী দল যেখানে নেই গণতন্ত্র সেখানে নেই, কথাটি বলেছিল ল্যাস্কি। পরের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1885। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত দেশগুলি কি রূপ দলীয় ব্যবস্থা দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন। এর থেকে মনে হয় না সহজ প্রশ্ন তোমরা কোথাও পাবে, বা এই ধরনের এতটাই সহজ প্রশ্ন দেবে বলেও আশা করি না। এখানে হয়ে যাবে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিদলীয় ব্যবস্থা। সঠিক অ্যান্সার অপশান সি, দ্বিদলীয় ব্যবস্থা। পরের 32 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি আছে এবং তার কারণ আছে, সেটা ব্যাখ্যা করতে হবে। ভারতের বহুদলীয় ব্যবস্থা রয়েছে। একদম ঠিক, ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে। বহুদল ব্যবস্থায় প্রায়শই খুব অগোছালো, যা রাজনৈতিক অস্থিরতার দিকে নিয়ে যায়। একদম সঠিক। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। আচ্ছা 32 ভুল আছে, পুনরায় শুরু হবে। আচ্ছা 32 নম্বর প্রশ্ন দেখো, এখানে বিবৃতি এবং কারণ দেওয়া আছে। বিবৃতিতে কি বলা হয়েছে? ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে। একদম ঠিক। বহুদল ব্যবস্থার প্রায়শই খুব অগোছালো, যা রাজনৈতিক অস্থিরতার দিকে নিয়ে যায়। একদম ঠিক।
কিন্তু বিষয় একটা লক্ষ্য করো, দুটোই ঠিক হলেও এখানে কি বলা হয়েছে, ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে। কারণ কি, ভারতে বহুদলীয় ব্যবস্থা থাকার কারণ কখনো বহুদলীয় ব্যবস্থার অগোছালো রাজনৈতিক অস্থিরতার দিকে নিয়ে যাওয়া, এটা হতে পারে না। ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে, এটা একদিকে ঠিক সঠিক শব্দ, কিন্তু তার পেছনে কারণ হিসেবে বহুদলীয় এই অগোছালো অস্থিরতা বা রাজনৈতিক অস্থিরতাকে কখনো উল্লেখ করা যায় না, রাজনৈতিক এর দায়ী হিসেবে নেওয়া যায় না, এই কারণ হিসেবে নেওয়া যায় না। ফলত এখানে এর ব্যাখ্যাটা যেটা আছে সম্পূর্ণ ভুল, কিন্তু দুটো অপশানই কিন্তু সঠিক। তো সেই জন্য অ্যান্সার হয়ে যাবে অপশান এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। পরের প্রশ্ন দেখো, ভারতের একটি প্রধান ও পুরনো রাজনৈতিক দল 1925 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর তারিখটিকে এ দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করেছে। 1964 সালে এ দলটি ভেঙে যায়। মার্ক্সীয় আদর্শ এ দলের প্রধান ভিত্তি। উল্লেখিত এ দলটি হলো অপশান বি, অ্যান্সার হবে সঠিক উত্তর সিপিআই। সঠিক অ্যান্সার অপশান বি, সিপিআই। আচ্ছা, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? তোমরা এর গল্পটা যদি শুনেছো তাহলে খুব ভালোভাবে জানবে যে অটল বিহারী বাজপেয়ী ছিলেন এই নীতির প্রধান রূপকার। তিনি প্রথম ঘোষণা করে জানিয়েছিলেন নো ফার্স্ট স্ট্রাইক। পরের প্রশ্ন দেখো, 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 1-2-3 চুক্তি বা 1-2-3 চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি, 2007 সালে। 2007 সালে 1-2-3 চুক্তি বা 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম। ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পারমাণবিক বিস্ফোরণের নাম ছিল স্মাইলিং বুদ্ধ। পরের প্রশ্ন দেখো, চীনের আগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপটি হলো, অর্থাৎ চীনের যে আগ্রাসন সেটাকে প্রতিহত করার জন্য ভারতের যে একটা পদক্ষেপ, সেই পদক্ষেপের কথা এখানে বলা হচ্ছে। এই পদক্ষেপটা হচ্ছে কোয়াড, পদক্ষেপের নাম হচ্ছে কোয়াড। সঠিক অ্যান্সার অপশান ডি। পরের প্রশ্ন 38 নম্বর প্রশ্ন। এখানেও কিন্তু বিবৃতি এবং কারণ আছে, বিবৃতিমূলক প্রশ্ন, যেখানে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে ভারতের যে বৈদেশিক সম্পর্ক সেটি শক্তিশালী এবং দৃঢ়, যা ভারতের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। অবশ্যই রাশিয়ার সঙ্গে আমাদের যে ভারতীয় যে বৈদেশিক সম্পর্ক সেটা খুবই শক্তিশালী এবং এটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা। যাই হোক, কারণটা কি? কারণ ভারত এবং রাশিয়া উভয়ই একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা একটি দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়। ভারত এবং রাশিয়া উভয়ই একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থার একটি দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়। অ্যান্সার হবে অপশান এ এবং আর উভয় সঠিক এবং এটি সঠিক ব্যাখ্যা। 2019 সালে আমেরিকায় টেক্সাসে ড্যাশ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এখানে আমেরিকার যে টেক্সাস নামক এলাকায় যেখানে 2019 সালে কর্মসূচিটা হয়, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই অনুষ্ঠানের নাম ছিল যে হাউডি মোদি। অপশান সি হবে সঠিক অ্যান্সার আমাদের 39 নম্বর প্রশ্নে। লাস্ট প্রশ্নে কি দেওয়া আছে, ড্যাশের প্রতিক্রিয়া স্বরূপ ভারত পাকিস্তান একটি ট্রেন সংযোগ সমঝোতা এক্সপ্রেস এবং সাদা ই সারহাদ বাস পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। ড্যাশের প্রতিক্রিয়া স্বরূপ ভারত পাকিস্তান একটি মাত্র ট্রেন সংযোগ সমঝোতা এক্সপ্রেস এবং সাদা ই সারহাদ বাস পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, 1970 ধারার বিলোপ। ভারত যখন 1970 ধারা বিলোপ করা হয়, তারই পরিপ্রেক্ষিতে ভারত এবং পাকিস্তানের যে একটি মাত্র ট্রেন সংযোগ সমঝোতা সেটা এবং যে বাস পরিষেবা ছিল সাদা ই সারহাদ, সেই বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, 370 নম্বর ধারার বিলোপ। তো আশা করবো তোমরা সবাই এখানে আনসারগুলো বুঝতে পেরেছো খুব সহজেই, এবং যারা বুঝতে পারছো না কমেন্ট করে জানাও, আমি এর ব্যাখ্যাগুলো তোমাদেরকে দিয়ে দেবো এবং এর নোটস যদি থেকে থাকে আমার কাছে, এবং এগুলোর প্রতি একটা নোটস বানিয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো যেখানে সম্পূর্ণ ব্যাখ্যা থাকবে। যদি কারো বুঝতে সমস্যা হয় এখানে প্রশ্নগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অতি অবশ্যই তোমাদের একটা ব্যাখ্যামূলক নোটস আমি আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং সঠিকভাবে প্র্যাকটিস করতে পারো। আপাতত এটুকুই, ভালো থেকো। নেক্সট ভিডিও আগামীকাল পোস্ট করা হবে।